নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ জমার শেষ দিনে ভিড় জমা দিলেন আওয়ামী লীগ প্রার্থী আইভি এবং বিএনপি প্রার্থী সাখাওয়াত। উখিয়া ও টেকনাফ থেকে ১৭৭ জন রোহিঙ্গা সহ ৮টি নৌকা ফেরত পাঠালো বিজিবি। স্থানীয় দালালদের সহায়তায় এখনো অনেকে আশ্রয় নিচ্ছে অবৈধ শরণার্থী ক্যাম্পে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গোবিন্দগঞ্জের সাঁওতালদের বোনা ধান কাটা শুরু করেছে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। সংরক্ষণের পর দেয়া হবে আদিবাসীদের। জালিয়াতি মামলায় সিলেটের পলাতক ব্যবসায়ী রাগিব আলীকে ভারতে গ্রেফতারের পর বাংলাদেশের কাছে হস্তান্তর তোলা হলো আদালতে। এবং সারা দেশে একযোগে চলছে আয়কর সপ্তাহ। ১৪১ জন করদাতাকে সম্মাননা। খেলোয়াড় ক্যাটাগরিতে পেলেন মাশরাফি, সাকিব ও তামিম। বাংলা সময়ের সঙ্গে আছি আমি ফারজানা মুমু এবং আমি সঞ্জয়না চৌধুরী। সেনাবাহিনী ছাড়াই নারায়ণগঞ্জে গত সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ কারণে এবারও নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এর পরপরই মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এদিকে আজই মনোনয়ন সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন হওয়ায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ছিল ভিড়। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বাড়তি চাপ সামাল দিতে নারায়ণগঞ্জ ক্লাব অডিটোরিয়ামে মনোনয়নপত্র জমা নেওয়ার ব্যবস্থা করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন ২৭টি ওয়ার্ডের সম্ভাব্য সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। এ সময় এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ছিল তাদের কণ্ঠে। রাস্তাঘাট, কালভার্ট, মাদক মুক্ত, নেশা মুক্ত একটা সুন্দর সমাজ গড়ব। নির্বাচনের ডাক এসেছে, আমি অংশগ্রহণ করছি, আমি মানুষের জন্য কাজ করতে চাই। বেলা 11:30টার দিকে মনোনয়নপত্র জমা দিতে আসেন সদ্য বিদায়ী মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভি। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি সহ দলের কয়েকজন নেতা। 22 ডিসেম্বর নির্বাচনে নৌকার জয়ের ব্যাপারে নারায়ণগঞ্জবাসীর সহায়তা চান তিনি। মানুষ যদি একাত্মবদ্ধ থাকে তাহলে মানুষই সেনাবাহিনীর ভূমিকা পালন করে, কারণ মানুষ তার অধিকারের জায়গায় সে অধিকারটা সে দিতে চায় এবং সে অধিকার থেকেই বলতে চাই যে নারায়ণগঞ্জবাসীর জন্য সেনাবাহিনীর এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই, আমার লক্ষ্য জনতা আমার সেনাবাহিনী। এর কিছুক্ষণ পরেই মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে নিজের শঙ্কার কথা জানিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান তিনি। গত নির্বাচনে সেনাবাহিনী নিয়োগের জন্য আবেদন করেছিলাম। আমি বলতে চাই নারায়ণগঞ্জের 65% মানুষ এই বিএনপি তথা ধানের শীষের সমর্থক। যদি নিরপেক্ষভাবে ভোট দিতে পারে অবশ্যই এখানে বিএনপি জয়লাভ করবে ইনশাল্লাহ। এদিকে আসছে এই নির্বাচনে সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়া হবে বলে জানান রিটার্নিং অফিসার। সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা 2016 এটি প্রার্থীরা মানবেন। আমি তাদের কাছে আহ্বান করছি, এই আচরণ বিধিমালাটা মানলে এই ফিল্ড অসমতল হওয়ার কোনো কারণ নাই, সমতলই থাকবে। এ পর্যন্ত মেয়র পদে 9 জন, সাধারণ কাউন্সিলর পদে 188 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 40 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ১৭৭ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এছাড়া নাফ নদী থেকে আরও 8টি রোহিঙ্গাবাহী নৌকাকেও ফেরত পাঠানো হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা সহ 6 দালালকে আটক করা হয়। যদিও প্রশাসন বলছে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের কারণেই তাদেরকে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিবি জানায় ভোরে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 107 জন রোহিঙ্গাকে আটক করা হয়। আটককৃতরা ইয়াবার বিনিময়ে বিভিন্ন দালালের মাধ্যমে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে বলে জানায় তারা। পরে তাদের সঙ্গে গতকাল বিভিন্ন জায়গা থেকে আটককৃত আর 70 জন রোহিঙ্গাকে একই পথ দিয়ে ফেরত পাঠানো হয়। এছাড়া সকালে টেকনাফ সীমান্তে 6টি পয়েন্ট দিয়ে 8টি রোহিঙ্গাবাহী নৌকা তীরে ভেড়ার সময় আটক করে বিজিবি। প্রতিটি নৌকায় 10 থেকে 15 জন করে রোহিঙ্গা ছিল। পরে তাদেরকেও মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেওয়া হয়।
কোনো বৈধ কাগজপত্র ছাড়া যাতে অনুপ্রবেশ করতে না পারে সেই জন্য যা যা করণীয় সবকিছু করা হচ্ছে। বিজিবি যে ফোর্স, সেই ফোর্সটা বর্ধিত করা হয়েছে, পুলিশ ফোর্সও বর্ধিত করা হয়েছে এবং মায়ানমার অনুপ্রবেশের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোকে সবচেয়ে বেশি থ্রেট ধরছি সেটা হচ্ছে তাদেরকে অনুপ্রবেশে কিছু লোকজন দ্বারা সহায়তা করা। এদিকে রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে 6 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে ঘোষিত রায়ে 3 জনকে 2 মাস করে এবং বাকি 3 জনকে 1 মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিতরা সকালে বিজিবির অভিযানের সময় রোহিঙ্গাদের তথ্য দিয়ে সহযোগিতা করছিল বলে অভিযোগ করা হয়েছে। অবৈধভাবে রোহিঙ্গারা আমাদের দেশে প্রবেশ করছে, তাদের থেকে বিভিন্ন টাকা টুকা নিয়ে তাদেরকে আমাদের দেশে প্রবেশের সুযোগ সুবিধা করে দিচ্ছে এবং তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় দিচ্ছে। উকিয়া এবং টেকনাফ মিলিয়ে প্রায় আমরা 70 জনকে ব্যাক করার জন্য আমরা বিজিবির নিকট বুঝিয়ে দিয়েছি। গত 2 সপ্তাহ আগে প্রতিবেশী মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু করে সে দেশের সরকার, আর এর জের ধরে নিরাপদ আশ্রয়ের সন্ধানে রোহিঙ্গারা বাংলাদেশ সীমান্তে ছুটে আসছে। রোহিঙ্গাদের অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি দালালদের প্রতিহত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ এবং উপজেলা প্রশাসন। আজ সকাল থেকে তারা বিভিন্নভাবে এই প্রচারণা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে তাদের দাবি, স্থানীয়রা যদি সহযোগিতা না করে তাহলে অনুপ্রবেশ অনেকটা বন্ধ হয়ে যাবে। কক্সবাজারের টেকনাফ থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে সীমান্ত রক্ষী বাহিনী, বিজিবি সহ প্রশাসনের কড়া নজরদারির পরও এখনো স্থানীয় দালালদের সহায়তায় অনেকে আশ্রয় নিচ্ছে অনিবন্ধিত শরণার্থী ক্যাম্পগুলোতে। মিয়ানমারের সরকারি বাহিনীর অমানসিক নির্যাতন থেকে বাঁচতে স্থানীয় দালালদের সহযোগিতায় তারা প্রতি রাতে বাংলাদেশে প্রবেশ করছে। গত 2 রাতে অন্তত 200 রোহিঙ্গা নারী পুরুষ অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর আশ্রয় নিয়েছে উখিয়ার কোতুপালং শরণার্থী ক্যাম্পে। সাক্ষাৎ হোসেন টিপুর ক্যামেরায় কমলদের আরও একটি রিপোর্ট। প্রতি রাতে বিভিন্ন সীমান্ত পয়েন্ট থেকে রোহিঙ্গা বোঝায় অন্তত 12 থেকে 15টি করে নৌকা ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কিন্তু তারা পুনরায় মিয়ানমারে ফিরে না গিয়ে গোপনে আশ্রয় নিচ্ছে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে। আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢোকার পর দালালদের মাধ্যমে শরণার্থী ক্যাম্পে আশ্রয় পেতে তেমন আর সমস্যা হচ্ছে না। ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা তাদের উপর চালানো মিয়ানমার বাহিনীর নির্যাতনের কাহিনী তুলে ধরেন। ডুমুরার গরপুরা দিবেলার তো ফয়েন্ডাল্লা বলে ডরে বরে খুলসুই দিরে আল্লাহর মাতে মুসলমানের গিয়া দেশ বলি গদ্দার ফুরা দে ফেলাই না তা গদ্দার ফুরা দে ফেলা তারা প্রতি জন্য হর তাই কি ওম তো কি নাই আর তুন লরার আর সুন্দর বাকাতে নদের পানি আয়তে নদের আর বেশি দুঃখ লানা তো বন্যা ধরে আত্মীয় স্বজন হাসে তাকি এনে বাদ পানি হার হসর তাকে লর হসর তো নষ্ট নোয়া আছে এটা ধরো পুরান আছে এটা মানে তারা আইরে হানা পিনা হয় তারা দুর্মত আসর রইজির যে জিয়াত আছে এতে দূরত আছে এখন। অভিযোগ উঠেছে দালালরাই রোহিঙ্গা বোঝায় নৌকাগুলোকে বিজিবির নজরদারি কম রয়েছে এমন সীমান্ত পয়েন্টগুলো চিনিয়ে দিচ্ছে, আর ওইসব পয়েন্ট দিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে প্রবেশ করে তারা ওই নীলা এবং হোয়াইকং ইউনিয়ন থেকে অনুপ্রবেশ করছে। পরে তারা ওই কোতুয়ালং ক্যাম্পে চলে আসার সময় রাস্তাটা কিন্তু আমার উপর দিয়ে আছে, আমার ইউনিয়ন থেকে আসতে হচ্ছে তাদের কোতুয়ালং আসতে হলে। সমস্যাটা ওইটাই। আমরা এরকম ভাবে শুনছি যে এরা আসতেছে, দেন আমরা বিভিন্নভাবে পুলিশ টহলটা জোরদার করে আমাদেরকে গ্রেফতার করছি। সীমান্তরক্ষী বিজিবির এই অঞ্চলের প্রধানও রোহিঙ্গাদের অনুপ্রবেশের ক্ষেত্রে দালালদের তৎপরতার বিষয়টি স্বীকার করলেন। এরা কিন্তু যদি এমন হতো মানবিক কারণে 12,500 করে টাকা নিচ্ছে, তো 12,500 করে টাকা নিয়ে একজনকে আনতেছে ওই পার থেকে এবং ওই পারে যে পার করতেছে সেও 12,500 টাকা নিচ্ছে, এটা কি তাহলে মানবিক হলো নাকি ব্যবসা হলো? কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া শরণার্থী ক্যাম্পগুলোতে বৈধভাবে অবস্থানরত 30,000-এর পাশাপাশি অবৈধ বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা 5 লাখের বেশি। মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন শুরু হওয়ার পর থেকে বাংলাদেশের সীমান্ত জুড়ে কিছুটা গুমট পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনে করা নজরদারি সত্ত্বেও কিছু কিছু রোহিঙ্গা প্রবেশ করছে বাংলাদেশ সীমান্তে এবং তারা আশ্রয় নিচ্ছে এ ধরনের আনরেজিস্টার্ড ক্যাম্পগুলোতে। এই কোতুপালং আনরেজিস্টার্ড ক্যাম্পে এসেও তার নজির পাওয়া গেল। উখিয়ার কোতুপালং আনরেজিস্টার্ড ক্যাম্প থেকে কমল দে, সময় সংবাদ। জালিয়াতির মামলায় পলাতক সিলেটের ব্যবসায়ী রাগিব আলীকে ভারতে গ্রেফতারের পর দেশে ফিরিয়ে আনা হয়েছে। দুপুরে সুতারকান্দি চেকপোস্টে তাকে বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজই তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। সকালে ভারতের করিমগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে 12 নভেম্বর ভারতে পালিয়ে যাওয়ার সময় তার ছেলে আব্দুল হাইকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। গ্রেফতারি পরোয়ানা জারির পর গত 10 আগস্ট সপরিবারে রাগিব আলী ভারতে পালিয়ে যান।
তার বিরুদ্ধে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ ও ভূমি আত্মসাতের 2টি মামলা রয়েছে। ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় রাগিব আলী ও তার একমাত্র ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। 411 একর জমিতে গড়ে ওঠা তারাপুর চা বাগানের পুরোটাই দেবোত্তর সম্পত্তি। রাগিব আলী সাহেবের বিরুদ্ধে বাংলাদেশের সিলেট জেলার বিশ্বনাথ থানায় 2টি জিআর ওয়ারেন্ট মুলতবি ছিল। সেই মুলতবি ওয়ারেন্টগুলোর রিকুইজিশন আমরা পেয়েছি এবং রাগিব আলী সাহেব যখন বাংলাদেশে প্রবেশ করেছে তখন আমরা তাকে অ্যারেস্ট করেছি। সে আমাদের হেফাজতে আছে। শুনেছি ওনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেজন্য ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে তাকে পাঠিয়ে দিয়েছে। বাংলার সময় আরো থাকছে। ঝিনাইদহে আবারও এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের অভিযোগ, চোখে জখম নিয়ে হাসপাতালে ভর্তি। ঘটনা 2 দিন পর জানানো হলো থানায়। বাল্য বিবাহ নিরোধ আইন 2016, সরকারি কর্মচারী আইন 2016 এবং 2017 সালের ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী পরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আবু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরাও ছিলেন। বৈঠকে মিয়ানমারে অনুষ্ঠিত অ্যাসোসিও আইসিটি সামিটে অর্জিত অ্যাসোসিও আইসিটি অ্যাওয়ার্ড 2016 প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 2017 খ্রিস্টাব্দের জন্য 14 দিন সাধারণ ছুটি ও 8 দিন নির্বাহী আদেশের ছুটি মিলে মোট 22 দিন ছুটি হয়। বাল্য বিবাহ হচ্ছে এরূপ বিবাহ যাহার কোনো এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্তবয়স্ক। এই 2টা গুরুত্বপূর্ণ সংজ্ঞা। আর অফেন্সের মধ্যে একটা অফেন্স হলো বাল্য বিবাহের উপর নিষেধাজ্ঞা আর উপর নিষেধাজ্ঞা ভঙ্গের শাস্তি। আদালত স্ব-উদ্যোগে অথবা কোনো ব্যক্তির অভিযোগের ভিত্তিতে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। খেলোয়াড়দের মধ্যে এবারই প্রথম ট্যাক্স কার্ড ও সেরা করদাতার সম্মাননা পেলেন জাতীয় দলের ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও তামিম ইকবাল। আগারগাঁওয়ের নতুন রাজস্ব ভবনে আয়োজিত কর সপ্তাহের উদ্বোধনীতে বিভিন্ন ক্যাটাগরিতে 141 জনকে সেরা করদাতার সম্মাননা ও ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে। অনুষ্ঠানে চলতি বছর 25 লাখ করদাতা রিটার্ন দাখিল করবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী। করদানে উদ্বুদ্ধ করতে আয়কর মেলার আদলে প্রথমবারের মতো পালন করা হচ্ছে আয়কর সপ্তাহ। 7 দিনের এই মেলার উদ্বোধনী দিনে সেরা করদাতার সম্মাননা ও ট্যাক্স কার্ড দেয়া হয় 141 জনকে। এবারই প্রথম খেলোয়াড়দের মধ্য থেকে এই সম্মাননা পান জাতীয় দলের 3 ক্রিকেটার। এটা অবশ্যই আমাদেরকে ইন্সপায়ার করবে এবং অন্যান্য সকল খেলোয়াড়বৃন্দকে অবশ্যই ইন্সপায়ার করবে এবং আশা করি ইনশাআল্লাহ আমরা সামনেও নিয়মিতভাবে দিতে পারবো সে আশা করছি এবং অবশ্যই খুব ভালো লাগছে। অনুষ্ঠানে সিনিয়র সিটিজেন ক্যাটাগরিতে পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান সহ 3 জনকে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেওয়া হয়। এছাড়া ব্যবসায়ী, ডাক্তার, সাংবাদিক, প্রতিবন্ধী, মহিলা ও তরুণ ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতাদেরও দেওয়া হয় এই ট্যাক্স কার্ড। স্যালারি পান আর বিজনেস করেন, তার আপনার কর দেওয়া আপনার উপরে দায়িত্ব, জনগণের দায়িত্বের এটা আদায় করা আপনার জন্য একটা ফরজ। আগারগাঁওয়ের নতুন রাজস্ব ভবনে আয়োজিত কর সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে করবান্ধব পরিবেশ নিশ্চিত করার তাগিদ দেন অর্থমন্ত্রী। এইবারে আমাদের আয়কর রিটার্ন যারা দেবেন তাদের সংখ্যা 11 লাখ থেকে বেড়ে অন্ততপক্ষে 20 লাখে পৌঁছবে। আমি লক্ষ্যমাত্রা রেখেছি 25 লাখ। যদি 25 লাখে পৌঁছতে পারি সেটা অবশ্যই অত্যন্ত সুখের বিষয় হবে এবং গর্বের বিষয় হবে। সারা দেশে কর সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর 15টি কর অঞ্চলে বেশ উৎসবমুখর পরিবেশে আয়কর রিটার্ন দাখিল করেন করদাতারা। রাজধানী সহ সারা দেশের 23টি অঞ্চলের 649টি সার্কেল অফিসে একযোগে উদযাপন হচ্ছে কর সপ্তাহ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের বোনা ধান কাটা শুরু করেছে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। প্রশাসন বলছে বারবার সাঁওতালদের ধান কাটতে আহ্বান জানালেও কোনো সাড়া দেয়নি তারা। যদিও সাঁওতালরা বলছে কাঁটাতারের বেড়া দেয়া জমি থেকে ধান কাটবে না তারা। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানায় সাঁওতালরা। হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট।
উচ্চ আদালতের আদেশ অনুযায়ী বেলা 11:30টার দিকে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে সাঁওতালদের রোপণকৃত ধান কাটা শুরু করে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মিল কর্তৃপক্ষ জানায়, একাধিকবার সাঁওতালদের ধান কাটার জন্য অনুরোধ করা হলেও তাদের রাজি করানো সম্ভব হয়নি। তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ধান কাটার জন্য, তারা বিভিন্ন শর্ত দিচ্ছে, বিদায় তাদের পক্ষে ধান কাটাটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আমাদের সীমাবদ্ধতা আছে, সময় এখানে বাইন্ডিংস আছে এবং কৃষি বিভাগ কর্তৃক এটা সরজমিনে জরিপ করে ওরা ধানটা 30 একর ধান এই মুহূর্তে কাটার বলে তারা রিপোর্ট দিয়েছে। মিল ব্যবস্থাপনা এটা কেটে তাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নেবে। সাঁওতালদের দাবি, রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের চারপাশে কাঁটাতারের বেষ্টনী এবং তাদের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করায় তারা ধান কাটতে রাজি হয়নি। হাইকোর্ট থেকে রায় দিয়েছে যারা রোপণ করছে তারাই কাটবে। তারপর আমি শোনা গেল কি মিল কর্তৃপক্ষ ধান কেটে দিবে। ওনারা কেন ধান কেটে দিতে চায়? আমাদের দাবি হলো আমাদের মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক, আর এই যে আমাদের আবাদের চারপাশে ঘিরা দেওয়া হয়েছে ঘিরাগুলো সরানো হোক, এটাই আমাদের মূল দাবি। তাছাড়া ধান কেমন করে কাটবো? সাঁওতালদের পক্ষ থেকে রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে তাদের রোপণকৃত 145 একর জমির ধান কাটার আদেশ চেয়ে উচ্চ আদালতে রিটের প্রেক্ষিতে আদালত সাঁওতালদের ধান কেটে নেয়ার নির্দেশ দেন। নির্দেশে বলা হয়, সাঁওতালরা তাদের নিজেদের ধান কেটে নেবে অথবা মিল কর্তৃপক্ষ ও প্রশাসন ধান কেটে তাদের বুঝিয়ে দেবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। ঝিনাইদহে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা অসিত কুমার ও তার ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে কালীগঞ্জের বেথুলি গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে গত 18 অক্টোবর টেন্ডারকে কেন্দ্র করে শোলকুপার মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন ও তার ছেলেকে পিটিয়ে হাত পা ভেঙে দেয় স্থানীয় কিছু বখাটে। অসিত কুমার জানান, মন্দিরের মাঠে ধান রাখায় ক্ষিপ্ত হয়ে একই গ্রামের দীপঙ্কর ও রাজা গতকাল বিকেলে ঘরে ঢুকে তার ছেলেকে মারধর করে। এ সময় তাদের বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধা অসিত কুমারকেও পিটিয়ে আহত করা হয় বলে জানিয়েছেন স্বজনরা। রাতে আহত অবস্থায় তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে মারধরের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করেননি ভুক্তভোগীরা। এই ঘটনার বিচার দাবি করেছেন জেলার মুক্তিযোদ্ধারা। ফুকু আর রাজা এরা ইজেই আমার ছেলের মাছ বাড়ি পড়ে। তখন আমি সামনে গেছি, সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে আর কি আমার গুটি মেরে দিল। গুটি মেরে নিচে একটা বাস ছিল, বাস দিয়ে বাড়ি মারলে পড়ে গেলাম। প্রতিবাদ জানাচ্ছি এবং আমি তার নিন্দা জানাচ্ছি। তবে এ বিষয়ে এখন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। চোখে এবং মাথায় দুটো বাড়ি মারছে, তাতে দেখা যাচ্ছে যে উনি চোখের অবস্থা আমরা পরীক্ষা করছি, একটু রক্তক্ষরণ হয়েছে, অল্প চিকিৎসা চলছে, আশা করা যায় তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবে। চট্টগ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় 10 জনকে আসামি করে মামলা করা হয়েছে। সকালে দিয়াজের মা বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমারদের আদালতে এ মামলা করেন। মামলার বাদী জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জামশেদুল আলম চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক আলমগীর টিপু সহ 10 জনের নামে মামলা করা হয়। আদালত সবকিছু বিবেচনা করে ঘটনাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এছাড়া আগামী 30 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। গত রোববার রাত 8:30টায় 2 নম্বর গেট এলাকায় নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় দিয়াজের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল ময়নাতদন্তের রিপোর্টে আত্মহত্যার আলামত পাওয়া গেছে বলে জানানো হয়। বাংলার সময় আরো থাকছে। নাটোরে কবিরাজি চিকিৎসার নামে 2 ছাত্রীকে ধর্ষণের পর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগ। অভিযুক্তের বাড়ি ভাঙচুর, 2টি মামলা। অবকাঠামোগত সুযোগ সুবিধা ছাড়াই চলছে দেশের 3য় সমুদ্র বন্দর পায়রার কার্যক্রম। উদ্বোধনের পর বেশ কয়েকটি জাহাজের পণ্য খালাস হলেও শিপিং এজেন্ট, আমদানিকারক ও বন্দর কর্তৃপক্ষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। বন্দর কর্তৃপক্ষ বলছে সমাধানে কাজ চলছে। বরগুনার প্রতিনিধি MA আজিমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
চট্টগ্রাম ও মংলা বন্দরের পর দেশের তৃতীয় বন্দর হিসেবে পায়রায় পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। সিমেন্ট, ক্লিংকার, পাথর ও পদ্মা সেতুর ইকুইপমেন্টবাহী জাহাজ আসছে এ বন্দরে। প্রতিদিন চলছে পণ্য খালাস কার্যক্রম। আমদানি রপ্তানিকারক এবং পণ্য বহনকারী জাহাজগুলো এখানে নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। বন্দরটিতে নেই জেটি, উন্নতমানের ক্রেন ও শেড, যে কারণে কন্টেইনার ও ফ্রোজেন পণ্যবাহী জাহাজের মালামাল খালাসে বিপাকে পড়তে হচ্ছে। আর রামনাবাদ চ্যানেলে ঢোকার মুখে নাব্য স্বল্পতার কারণে বাধাগ্রস্ত হচ্ছে জাহাজ। এছাড়া বন্দর থেকে ভারী পরিবহন উপযোগী রাস্তা তৈরি না হওয়ায় খালাস হওয়া পণ্য নিতে সমস্যা হচ্ছে সংশ্লিষ্টদের। এখানে সবকিছু ঠিকঠাক আছে আর কি, মানে বিশেষ করে স্পেসটা ঠিক আছে, কিন্তু পাশাপাশি এখানে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইকুইপমেন্টের প্রচন্ড অভাব বোধ করছি আমরা। বন্দরে প্রথম ঢোকার জন্য আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেলে আরো ড্রেজিং করতে হবে, ড্রাফট কম আছে। বন্দর মানে অনেক জেটি থাকবে, ক্রেন থাকবে, মাল ওঠানামার জন্য পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। তো নতুন হিসাবে তো এখন ওটা কোনোটাই সঠিকভাবে হয় নাই। তবে বন্দর কর্তৃপক্ষের দাবি 2018 সালের মধ্যে অবকাঠামোগত সুযোগ সুবিধা বাড়বে পায়রার। এখন শুধুমাত্র আমরা নদী পথে এবং সামান্য অংশ আমরা বাই রোডে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করেছি। তো যখন রেল এবং রোডটা থাকবে তখন তো আরো বেশি ব্যাপক পরিসরে আমরা কাজ শুরু করতে পারবো। তো সেই কাজগুলো আসলে কিন্তু চলমান, আমরা জাস্ট এগিয়ে যাচ্ছি। যাত্রা শুরুর 3 মাসে এ বন্দরে 60টি বিদেশি জাহাজের পণ্য খালাস হয়েছে এবং 17 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। সমাজ ও দেশকে সন্ত্রাস ও অপরাধ মুক্ত রাখতে পুলিশ ও সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বরিশাল রেঞ্জের পুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান। দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। পুলিশ এবং সাংবাদিক এই দুই গোষ্ঠীর বন্ধুত্ব যদি অটুট থাকে তাহলে আমার মনে হয় যে সমাজে অনেক বড় ধরনের অপকর্ম রোধ হয়, অনেক বড় অপরাধ থেকে সমাজ মুক্তি পায়। দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, আমাদের সকলের প্রয়োজনে আমাদের এই দুই গোষ্ঠীর সম্পর্ক অনেক বেশি বন্ধুত্বপূর্ণ হওয়া উচিত। যশোরে বাস ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো 3 জন। সকালে সদর উপজেলার সতীঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা জানান, সকালে একটি ইঞ্জিন চালিত ভ্যানে করে যশোর যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। পথে সাতীঘাটা সড়কে বাঁক অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক সহ 2 জন নিহত হন, আহত হন আরো 3 জন। পরে আহতদের উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। পরিবহনে মনে করেন যে মাথা বের হয়ে গেছে, সেই মনে করেন যে ওই গাড়ির অ্যাক্সেল ভেঙে গেছে ভ্যানের, যাই পরিবহনের সোজাসুজি ঘা লাগেছে। লাগার পর ওই জায়গায় 2 জন মারা গেল। 5টার ভিতরে 2টো স্পট ডেড আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং 3 জনকে ভর্তি করেছি, ওয়ার্ডে ভর্তি আছে এবং ভর্তি 3 জনের অবস্থাও খারাপ। হবিগঞ্জে বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। সকাল থেকে নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানি চা বাগানের প্রায় 450 শ্রমিক এই কর্মবিরতি শুরু করেন। শ্রমিকরা জানান, চা বাগান দুটিতে প্রায় 25 লাখ টাকা বেতন ও মজুরি পাওনা রয়েছে। একাধিকবার আশ্বাস দিয়েও বকেয়া পরিশোধ করছে না কর্তৃপক্ষ। ফেনীতে আলাদা অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় 1,500 বন্যপ্রাণী সহ 3 জনকে আটক করা হয়েছে। র্যাব 7 জানায়, একটি অসাধু চক্র বন্যপ্রাণীর একটি চালান নিয়ে অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে ভোরে সদর ও পরশুরাম উপজেলায় আলাদা অভিযান চালানো হয়। এই সময় বিভিন্ন প্রজাতির বিলুপ্ত প্রায় 1451টি বন্যপ্রাণী সহ রুহুল আমিন, রনি ও আতিয়ার নামে 3 জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রামের প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি এলাকায় পাখি শিকার করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে বলে জানিয়েছে র্যাব। ফেনী মডেল থানা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বিলুপ্তপ্রায় প্রজাতির 1451টি পাখি উদ্ধার এবং বিপুল পরিমাণ পাখি শিকারের সরঞ্জাম জব্দ করা হয়। এই সময় 3 জন পাখি ব্যবসায়ী মহিপাল এলাকার পাসপোর্ট অফিস থেকে গ্রেফতার করা হয়। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর নির্মম নির্যাতন ও হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। সকালে ব্রাহ্মণবাড়িয়ার লোকনাথ ট্যাঙ্কের পার ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কাউতলী মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বক্তারা রোহিঙ্গাদের ওপর হামলা বন্ধে বিশ্বের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। দুপুরে ফেনীর ট্রাঙ্ক রোডের শহীদ মিনার চত্বরে সচেতন যুব সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে রোহিঙ্গাদের ওপর হামলার নিন্দা জানানো হয়। এছাড়া নেত্রকোনা, শরীয়তপুর, ভৈরব সহ দেশের বেশ কয়েকটি জেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। সম্ভাবনাময় হয়ে উঠছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের চিংড়ির চাষ। কার্প জাতীয় মাছের সঙ্গে সুস্বাদু পানিতে কম সময়ে চিংড়ি বড় হওয়ায় বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। ফলে এ চাষে ঝুঁকছেন অনেক জেলে। মৎস্য বিভাগের কর্মকর্তারা বলছেন, চিংড়ি চাষে উদ্বুদ্ধ করতে চাষিদের জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাকিবুল হাসান। বরেন্দ্র অঞ্চলের সুস্বাদু পানিতে জেলেরা সাদাসোনা চিংড়ি চাষ করছেন। 2015 সালে রাজশাহীর পবা উপজেলার কর্ণহার গ্রামের শহীদুল ইসলাম পরীক্ষামূলকভাবে ছোট পুকুরে চিংড়ি চাষ শুরু করে। এতে সফল হওয়ায় তাকে দেখে এবছর জেলার 5টি উপজেলায় 22 জন জেলে প্রায় 3.5 হেক্টর জলাশয়ে শুরু করে চিংড়ির চাষ। অন্য মাছের মতো কীটনাশক প্রয়োগ, ওষুধ দেওয়া ও ভিন্ন ভিন্ন খাবারের প্রয়োজন হয় না। কম খাবার ও স্বল্প যত্নেই দ্রুত বাড়তে থাকে নিশাচর চিংড়ি। নারকেল পাতা, খেজুরের পাতা এটা শুকানোর পর, কিন্তু ওই কাঁচা অবস্থা দেওয়া যাবে না, মাঝে মাঝে কঞ্চি পুঁতে দিল, তাহলে কি হবে, চিংড়িটা রেজাল্টটা ভালো আসবে। 3 থেকে 4 মাসে প্রতি সুস্থ চিংড়ির ওজন হয় 60 থেকে 80 গ্রাম পর্যন্ত, যার বাজার মূল্য প্রতি কেজি 700 থেকে 800 টাকা। ফলে লাভবান হয়েছে এ চাষ। 1 বিঘা যদি পুকুরে কাতল ছাড়েন হাইস্ট দিলে 50টা পারবেন, কিন্তু আমি 1 বিঘা যদি পুকুরে গলদা করি দেখা যাবে যে 10,000 বা 15,000 আমি দিয়ে করা সম্ভব। অন্য মাছের চেয়ে তুলনামূলক কম সময়ে উৎপাদন, বাজার মূল্য বেশি থাকা সহ বছরে 3 বার চিংড়ি চাষ করতে পবায় এ চাষে ঝুঁকছেন অনেকেই। আমি পরীক্ষামূলকভাবে চিংড়ি, গলদা চিংড়ি আমি মিশ্র মাছের চাষ করছি। অন্যান্য মাছের চাইতে খাবারটা কম লাগে। বাজারে প্রায় 800 থেকে 900 টাকা কেজি। এতে আমরা চিংড়ি চাষের জন্য আগ্রহী হয়েছি। জেলার মৎস্য কর্মকর্তা জানালেন, চিংড়ির প্রদর্শনী পুকুরের সংখ্যা বৃদ্ধি ও খামারি তৈরির মাধ্যমে এ চাষের পরিসর বাড়াবেন তারা। রাজশাহী জেলার যে 9টি উপজেলা আছে, প্রতিটি উপজেলা তো আমরা করব এবং প্রতিটি ইউনিয়নে আমরা একটি করে গলদা চিংড়ি খামারি তৈরি করব। জেলা মৎস্য অধিদপ্তর জানিয়েছে 74 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে চিংড়ির হ্যাচারি। আর আগামী 1 বছরে 72টি ইউনিয়নে প্রায় 4000 চাষিকে চিংড়ি চাষের প্রশিক্ষণ দেয়া হবে। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। নাটোরে কবিরাজ চিকিৎসার নামে 2 স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের পর ইন্টারনেটে আপত্তিকর ছবি ছেড়ে দেওয়ায় অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত আকিল সরকার সহ 3 জনকে আসামি করে 2টি মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার। এলাকাবাসী জানান, আকিল সরকার সম্প্রতি পাকিস্তান থেকে দেশে ফিরে নিজেকে কবিরাজ দাবি করে চিকিৎসা শুরু করে। তার 2 দালাল রঞ্জু ও তাসলির মাধ্যমে বিভিন্ন স্থান থেকে রোগীদের তার বাড়িতে আনা হতো। নির্যাতিতাদের স্বজনদের অভিযোগ, চিকিৎসার জন্য আকিল সরকারের কাছে গেলে তাদের জোর করে ধর্ষণ করে সে। এরপর প্রায় নির্যাতিতাদের ভয় দেখিয়ে হুমকি দিত অভিযুক্ত আকিল। এক পর্যায়ে সে আপত্তিকর ভিডিও ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেয়। এরই জেরে ক্ষুব্ধ হয়ে কবিরাজের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে আকিল ও তার 2 সহযোগী। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। টাকা পয়সা নেই, গরিব মানুষ, তাই ওই বাড়িতে ধরেন যে চিকিৎসার লেগে গেছিলি। আর এমন মিষ্টিটা খাওয়াইছে, কয় যে মা খাওয়ার পর আমার কোনো জ্ঞান থাকে না, আমার কি করেছে না করেছে আমি কিছু বলতে পারি না। আকিল কবিরাজ নামের নিজেকে কবিরাজ দাবি করে এলাকায় বিভিন্ন মানুষের সাথে খারাপ আচরণ করেছে। এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়। আমি লোকমুখে শুনেছি এটা মোবাইলে নাকি প্রচার করেছে, যার পরেই লোকজন জানতে পেরেছে এবং আমিও জানতে পেরেছি। আমি জানার পরেই তাৎক্ষণিক একাধিক পুলিশ টিম আমি এলাকায় পাঠাইছি যে অপরাধী তাকে গ্রেপ্তার করার জন্য। সে অভিযান চলছে। বরগুনায় গুলিতে জব্বার নামে একজনের মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। এই ঘটনায় 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ জানায়, ভোরে আমতলী উপজেলার কলাগাছিয়া এলাকায় 7-8 জনের একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও ডাকাত সর্দার জব্বারকে আটক করে তারা।
পরে তার দেয়া তথ্য অনুযায়ী অস্ত্র উদ্ধারে গেলে সেখানে ডাকাতদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সহযোগীদের গুলিতে জব্বার ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘটনাস্থল থেকে 2 রাউন্ড গুলি ভর্তি একটি পিস্তল জব্দ করেছে পুলিশ। নিহত জব্বারের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ধর্ষণ ও ডাকাতি সহ 15টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঝালকাঠিতে সুন্দরবন 6 লঞ্চ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে লঞ্চের 3য় তলার একটি কেবিন থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও লঞ্চ কর্তৃপক্ষ জানায়, ভোরে লঞ্চটি ঘাটে ঢাকা থেকে ঝালকাঠি ঘাটে নোঙর করার পর সব যাত্রীরা নেমে যায়। সকাল 9টার দিকে ওই লঞ্চের একটি কেবিনের দরজা বন্ধ দেখে সন্দেহ হয়। কেবিনের দরজা খুলে বিছানায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে কর্মচারীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। ওই কেবিনে 2 জন পুরুষ, এক শিশু ও এক নারী যাত্রী ছিল বলে জানিয়েছে লঞ্চ কর্তৃপক্ষ। রাজশাহীতে অভিবাসীদের নানা সমস্যা ও সম্ভাবনা শীর্ষক এক বিভাগীয় কর্মশালা হয়েছে। সকালে নগরীর একটি রেস্তোরাঁয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে দিনব্যাপী এই কর্মশালা হয়। এতে অভিবাসী অধিকার ফোরামের রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে 60 জন সদস্য অংশ নেন। এ সময় বক্তারা প্রবাসীরা বিদেশে কাজ করতে গিয়ে কি কি সমস্যার মুখোমুখি হন এবং এর সমাধান নিয়ে আলোচনা করেন। মাইগ্রেশন কস্টটাকে কমিয়ে আনবার জন্য আমরা ওপিনিয়ন তৈরি করছি এখানে। হ্যাঁ, আমরা বেশ কিছু সুপারিশ তৈরি করছি। এই সুপারিশগুলো ওখানে যাবে। যদি আমরা দিতে পারি তাহলে আমার দেশ যেমন উপকৃত হবে, সারা বিশ্বের মানুষজন এই মাইগ্রেশন সেক্টর সবাই উপকৃত হবে। মাদারীপুরে আধুনিক যন্ত্র ব্যবহারে শুরু হয়েছে আমন ধান কাটা উৎসব। সকালে সদরের বাহাদুরপুরের আমন খেতে ধান কাটার মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। এর আগে স্থানীয় ভাই ভাই মেশিনারিজের আয়োজনে কৃষকদের আধুনিক যন্ত্র ব্যবহার করে ধান কাটার প্রশিক্ষণ দেন জেলা কৃষি বিভাগের প্রশিক্ষকরা। নতুন এই যন্ত্র ব্যবহারে কৃষকদের খরচ অনেকাংশে কমবে বলে জানান তারা। আধুনিক যন্ত্র ব্যবহারে খুশি কৃষকরাও। রিপার যন্ত্র যেটা দিয়ে আমরা রোপা আমনের ধান কর্তন করতেছি, তাতে দেখা যাবে যে এলাকার লোকজনের খরচ কমে যাবে এবং শ্রমিকের যে একটা ঘাটতি সেটা আমরা আসলে পূরণ করতে পারবো। ঘন্টায় সম্ভবত 3-4 বিঘা জমির ধান কাটা যায় 1 লিটার তেলে। অল্প খরচে খুব সুন্দর ফলন পাইতেছি। আর যে পদ্ধতি মেশিন বেরিয়েছে এই পদ্ধতিতে আমাকে অনেক উপকৃত হয়। বিয়ের আয়োজনকে আরো আকর্ষণীয় করতে চট্টগ্রাম রেডিসন ব্লুতে শুরু হয়েছে 2 দিনব্যাপী গ্র্যান্ড ওয়েডিং এক্সপো। এ সময় উপস্থিত ছিলেন RTV চেয়ারম্যান খুরশিদ আলম, রেডিসন ব্লুর মহাব্যবস্থাপক রবিন এডওয়ার্ড সহ বিশিষ্টরা। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই মেলায় শাড়ি, শেরওয়ানি সহ নানা ধরনের পোশাক, ফটোগ্রাফি ও ইভেন্ট ম্যানেজমেন্টে দরকারি পণ্য পাওয়া যাবে দেশি বিদেশি 50টি স্টলে। রয়েছে আকর্ষণীয় নানা অফার। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিনে ভিড়। জমা দিলেন আওয়ামী লীগ প্রার্থী আইভি এবং বিএনপি প্রার্থী সাখাওয়াত। উখিয়া ও টেকনাফ থেকে 177 জন রোহিঙ্গা সহ 8টি নৌকা ফেরত পাঠালো বিজিবি। স্থানীয় দালালদের সহায়তায় এখনো অনেকে আশ্রয় নিচ্ছে অবৈধ শরণার্থী ক্যাম্পে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গোবিন্দগঞ্জে সাঁওতালদের বোনা ধান কাটা শুরু করেছে রংপুর সুগার মিল কর্তৃপক্ষ। সংরক্ষণের পর দেয়া হবে আদিবাসীদের। জালিয়াতির মামলায় সিলেটের পলাতক ব্যবসায়ী রাগিব আলীকে ভারতে গ্রেফতারের পর বাংলাদেশের কাছে হস্তান্তর। জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ। এবং নাটোরে কবিরাজি চিকিৎসার নামে 2 ছাত্রীকে ধর্ষণের পর আপত্তিকর ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগ। অভিযুক্তের বাড়ি ভাঙচুর 2টি মামলা। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।